This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে বক্তব্য সামনে এসেছে তাতে একটা জিনিস খুবই পরিষ্কার হচ্ছে যে নির্বাচন এই বছরের শেষের দিকে হলেও হতে পারে, তবে অনেকগুলো শর্ত তিনি রেখেছেন। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হলে তাহলে নির্বাচন হবে, নচেত আগামী বছর এর অর্থাৎ আগামী বছর বলতে 25 পুরো কমপ্লিট করে 26-এ গিয়ে অর্থাৎ 1.5 বছরের মাথায়, তার আগে যখন বাংলাদেশে 5ই আগস্টের পর যখন উদ্ভূত পরিস্থিতি কী হয় কী হবে, অন্তর্বর্তী সরকার গঠন কিভাবে হবে, তখন বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন 1.5 বছরের মাথায় ভোট হবে, 18 মাস। তার আগে নানা রকম বিভ্রান্তি, নানা রকম বক্তব্য, কিন্তু এই 18 মাস খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে হিসেব ছিল এই 18 মাসে তারা অনেকগুলো কাজকে তারা সম্পন্ন করতে চাইছে। এর মধ্যে একটা কাজ অবশ্যই বলা যায় যে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ এবং ইসলামীকরণের মাধ্যমে বাংলাদেশে এক এমন শাসন ব্যবস্থাকে কায়েম করা যেখানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন উঠতে থাকবে, এবং এই প্রশ্নগুলোকে নিয়ে আন্তর্জাতিক স্তরে যে একটা পরিস্থিতি তৈরি হবে সেটাও কিন্তু যে অনুমান করতে পারেনি বাংলাদেশ সরকার তা তো নয়। যথেষ্ট বিজ্ঞ লোক তাদের মধ্যে রয়েছে, কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে ভারত রাষ্ট্রের উপর ক্রমাগত চাপ দেওয়া, ভারতে সংখ্যালঘু বিপন্ন এই তত্ত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করার একটা আছিলাইয়ের ছিল হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই কোর্টের থেকে, আদালত থেকে তারা রায় পেয়েছেন, এবং সেই রায়ে একটা জিনিস উল্লেখ হচ্ছে, আজই সেটি হাতে এসেছে। তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন না করেও তিনি ক্ষমতায় যাতে থাকতে পারেন তার একটা রায় তাদের হাতে এসেছে। যদিও সেখানে নির্বাচন একেবারে হবে না তা কিছু বলা হয়নি, নির্বাচন হবে। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে যাব, এবং 16ই অগস্ট 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে ভারতের ভূমিকাকে যতটা আর কি খাটো করে, লঘু করে দেখানো যায় সেই চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন তারাও করেছেন। এবং সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বলা যায় যে বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে কতটা উন্নয়ন হচ্ছে, কতটা তাদের রাষ্ট্রিক সমৃদ্ধি হচ্ছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত বলার মতো, সজোরে বলার মতো তাদের নিজেদের যে গোষ্ঠী তার বাইরে কতজন আছে এটা বিচার্য বিষয়। এবং হচ্ছে যে সংখ্যা যে খুবই কম, যে বাংলাদেশে সত্যিকারের উন্নতি হচ্ছে, বাংলাদেশের মানুষ ভালো আছে, এই সংখ্যা বলার মতো যে অনুপাত তা যথেষ্ট নয়। কিন্তু একটি বিষয় কিন্তু লাগাতার যে জিনিসটি চলছে সেটি হচ্ছে হিন্দু নির্যাতন। বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ রয়েছে, কোনো জায়গায় থেমে গিয়ে থমথমে পরিবেশ, কিন্তু কোনো জায়গায় অন্যান্য পরিস্থিতি রয়েছে। র্যাডিক্যাল ইসলামিন মোহাম্মদ রিয়াজ অ্যাটাকড হিন্দু বিজনেসম্যান, একজন হিন্দু বিজনেসম্যান, তার উপর আক্রমণ হয়েছে। বিভিন্ন জায়গায় এইরকম আক্রমণ শানানো হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে ব্যবসায়ীদের উপর অস্বাভাবিক চাপ, তাদের নানা রকম উপর জুলুম, এই বিরুদ্ধে প্রতিবাদ করলো তাদের উপর শারীরিকভাবে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে কিন্তু বলা যায় তারা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। প্রাণকৃষ্ণ দাস, তাকে টাকা চাওয়া হয়েছিল সাউথ খাসেরহাট বাজার এবং তাজমুদ্দিন উপজেলায়, ভোলা যে জেলা সে ভোলা অন্তর্গত। তিনি কি বলছেন শুনব। দক্ষিণ খাসার আমার বাড়ি, আমার সেখানে কাটা কবরের দোকান আছে। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা। রাত্র সময় 11:10, ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল। আমার পাশে আমার খলিফা দাঁড়ানো ছিল,
আমি মায়ের ঠেলা ফিরে গেলাম, ফিরে যায় আমি একটু নার্ভাস হয়ে আমি চোখমুখী কিছু দেখি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে চিৎকার বাৎকার শুনিয়া আমার ভাই বাসার থেকে সবাই এসে, আশেপাশের লোকজন আসে, আসছে তারা আমার টাইনা গাড়িতে উঠাইল। শুনলেন কি বিভৎস কায়দায় ঘরে ঢুকেই হচ্ছে উপর্যুপরি আক্রমণ। এইভাবে সত্যি বেঁচে থাকা কতটা সম্ভব? কেউ কেউ বলবেন যে এইভাবেই বাঁচতে হবে সেখানে, কিন্তু একটা নাগরিক অধিকার, একটা দেশে যে যে প্রশ্নগুলোকে সামনে রেখে মানুষ জীবন ধারণ করতে চান, সে প্রশ্নগুলো কি সত্যিই উপেক্ষিত থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি প্রতিশ্রুতি দিতে থাকবেন, বা যারা তার উপদেষ্টা রয়েছেন তারা কি শুধু শান্তির ললিত বাণী আওড়াবেন আর তীব্র ভারত বিদ্বেষ এই অবলম্বন করে হিন্দুদের উপর উপর্যুপরি আক্রমণ নেমে আসবে? বাংলাদেশে যে ইসলামাইজেশনসের প্রত্যেকটা পদক্ষেপে ধীরে ধীরে ক্রমশ সঞ্চারিত হচ্ছে, তার জলজান্ত প্রমাণ হিসাবে তাসলিমা নাসরিন মাঝে মধ্যেই টুইট করে থাকেন। আজও তিনি একটি টুইট করেছেন। সে টুইটে তিনি যা বলছেন, জামাতে ইসলামের সদস্যরা বাংলাদেশে ঘরে গিয়ে জানাচ্ছে তারা কোরআনের আইন আনতে হবে এবং নারীকে ঘরের অন্দরে থাকতে হবে পর্দার আড়ালে। কোরআনের আইন কিন্তু ইহজগতের নরকে নিক্ষেপ করবে নারীদের। এই এই বক্তব্য তিনি তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় মাইকিং করে করে এগুলো বলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলিশাবাসী, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে চাই।